শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি দেবাশিস রঞ্জন সরকার। বৃহস্পতিবার 3 পণ্যে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা এলেও তার প্রভাব নেই খুচরা বাজারে। রাজস্ব বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সবাই। তবে নতুন করে ছোলা ও চিনির দাম বাড়েনি, সরবরাহ বেড়েছে ভোজ্য তেলের। ব্যবসায়ীরা বলছেন সরকারের নতুন সিদ্ধান্তের ফলে উৎপাদকরা কারসাজি করতে পারবে না। তাদের মতে ভ্যাট প্রত্যাহারের সুফল পেতে 10 থেকে 15 দিন সময় লাগবে। তবে শঙ্কা কাটছে না ক্রেতাদের। তাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বাড়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হলেও দাম কমার সিদ্ধান্তের প্রভাব পড়ে ধীর গতিতে। দাম কমবে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন আর তেল কোম্পানিগুলোর তেল বাড়ানোর কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশে রমজান মাসে কোনো জিনিসের দাম কখনো কি কমেছে বলেন? বলে যে বিশ্ববাজারে কমলেও আমরা কমাইতে পারছি না, কারণ আমাকেও ওই দাম কমে নাই। আমরা এমন একটা দেশে বাস করি যেটা রোজার ভিতরে আমাদের হাই দামে সব কিছু ডাবল দামে কিনতে। শুক্র শনি ছুটি, রোববার এসে ক্লারিটি আসবে, দেন আমরা ওইখান থেকে ডিউটি পেড করে ওই কার্গো আমাদের এখানে আসতে আরও 1 সপ্তাহ লেগে যাবে। তারপর এটা রিফাইন হবে, দেন নতুন প্রোডাক্ট আমরা মার্কেটে দিতে পারবো। ভোগ্যপণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তদারকিতে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং বোর্ড। সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভোজ্য তেল বিক্রিতে পাকা রসিদের ব্যবহার নিশ্চিতে অভিযান চালান কর্মকর্তারা। পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ আল মামুন বলেন, ব্যবসায়ীদের দেখানো বেশিরভাগ রসিদেই অসঙ্গতি দেখা গেছে। তবে যারা একেবারেই রসিদ দেখাতে পারেনি তাদের জরিমানা করা হয়েছে। জানান 10 থেকে 15টি আড়ত ঘুরে বেশিরভাগ আড়তকে সতর্ক করা হয়েছে। কয়েকটি আড়ত রসিদ দেখাতে ব্যর্থ হয় 3 থেকে 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যেন আসলে মিনিমাম একটা প্রফিট থাকে, অর্থাৎ তাদের যে মার্জিনটা সেটা যেন খুব বেশি না হয়, জনগণ যেন মানে তাদের ক্রয় মূল্যটা যেন ন্যায্য হয়। কিন্তু অনেক সময় অভিযোগ আছে আসলে দাম বাড়েনি, অনেকে বেশি দামে বিক্রি করে, সেটা যেন করতে না পারে সেই আইনের প্রয়োগ করাটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। অবশ্য বাজার তদারকিতে গঠিত মনিটরিং সেলের দেখা নেই জেলা পর্যায়ে। বোতলজাত সয়াবিন সরকারের নির্ধারিত দাম 168 টাকা, খোলা প্রতি লিটার 143 টাকায় বিক্রির কথা, অথচ পাইকারি বা খুচরা বাজারে তা মানা হচ্ছে না। আমদানি শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব দেখা যায়নি ছুটির দিনের বাজারে। আজ থেকে পাকা রসিদ ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা নজরদারিতে নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ আর নোয়াখালীর চৌমোহনী বাজারে কঠোর মনিটরিংয়ের হুঁশিয়ারি দেয়া হলেও তা কার্যকর হয়নি। ঝিনাইদহে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় 2 মজুতদারকে 95,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডের বটতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতর ফার্মের একাধিক ড্রাম থেকে 5,000 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল মজুদ করায় জিন্দার আলীকে 50,000 ও বাধান সাহাকে 45,000 টাকা জরিমানা করা হয়। সরকারের চুরি লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বাড়ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, সরকার স্বাধীনতা বিরোধী, কৃষক বিরোধী, মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা বিশ্বাসঘাতক দল আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো কথা নাই, তাই তা না হলে জনগণ ক্ষমতা থেকে টেনে নামাবে। করুণ অবস্থা সাধারণ মানুষের, এই সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ একটাই, যে আপনারা সমস্ত লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, আর যার দাম বাড়ছে তারা সব আপনার আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের লোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 28 মার্চ আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। দুপুরে পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। বলেন, তেল, চাল, ডাল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ভয়াবহ ঊর্ধ্বগতি এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতেই হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। 28 মার্চ সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। এছাড়া নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 13 থেকে 27 মার্চ সারা দেশে হাটসভা, পথসভা, পদযাত্রা, মানববন্ধন সহ
নানা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাসদ। সিন্ডিকেট সমূহের সাথে সরকারের অশুভ আঁতাতের কারণে প্রায় প্রতিটি খাদ্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। বাস্তবে এক ধরনের নৈরাজ্য চলছে। আগামী 28 মার্চ সোমবার দেশব্যাপী অর্থ দিবস 6টা-12টা হরতালের কর্মসূচি ঘোষণা করছি। এদিকে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে সমর্থন জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। হরতালের সমর্থনে 28 মার্চ দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ডাক্তার জাফরুল্লাহ। বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে সরকারের কিছু মন্ত্রী জড়িত, সরকার ব্যবস্থা না নিলে দেশের মানুষ না খেয়ে মরবে। সংবাদ সম্মেলনে জুনায়েদ সাকি বলেন, সরকার অবৈধতায় কোনো কিছুর উপরই তাদের নিয়ন্ত্রণ নেই। আমি আবার আহ্বান করছি সকল শ্রেণীর জনসাধারণ, সকল রাজনৈতিক দল যেভাবে পারেন 28শে মার্চ সম্পূর্ণ আধাবেলা হরতাল করুন। এই হরতাল দিয়েই শুরু হোক আমাদের সুশাসনের যাত্রা। পুরো বাজার একটা সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সিন্ডিকেটের উপরে বসে আছে সরকার। অন্যদিকে তাদের সমস্ত নীতিগত ব্যর্থতা এবং সুস্পষ্টভাবে তাদের এই ব্যর্থতার নীতিটাকে আমরা দেখব যে কতগুলো একচেটিয়া সহায়ক। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবুধাবির হেরিটেজ ক্লাবে হয় এই আয়োজন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় এতে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিদেশে বাংলা ভাষার প্রসারের জন্য কাজ করবে সরকার। যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেসব দেশে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ সরকার দেশে বিদেশে বাংলা ভাষা উন্নয়নের জন্য যেমন কার্যকরী পদক্ষেপ নিয়েছে, সেই সাথে আমাদের যে সমস্ত অঞ্চলে প্রবাসীরা রয়েছে এবং যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠান বা যারা নিজেরা ছেলে মেয়ে নিয়ে থাকেন, সেই অঞ্চলগুলি বিশেষ করে বেশি জনসংখ্যা সেখানে আমাদের ছেলেমেয়েদের পড়ার সুবিধার জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠা করা, এটা বহুদিন থেকে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছিলাম। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর তিনি ইউক্রেনের সামরিক হামলা জোরদার করল রাশিয়া। শুক্রবার ভোর থেকে পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে রুশ সেনারা। প্রথমবারের মতো হামলা চালানো হয়েছে লুৎস্ক, ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং দিনিপ্রো শহরে। সেখানকার দুটি বিমান ঘাঁটি ছিল মূল টার্গেট। এর মাধ্যমে রাজধানী কিয়েভ এবং দক্ষিণ পূর্বাঞ্চল ছাড়াও নতুন এলাকায় অগ্রসর হল রুশ সেনাবহর। হামলায় কয়েকজন হতাহত হওয়ার দাবি করেছে দিনিপ্রো শহরের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রশাসনিক এবং আবাসিক এলাকাগুলোয় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড। আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। এদিকে লম্বা সময় এক জায়গায় অবস্থানের পর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথেও অগ্রসর হতে শুরু করেছে রুশ সেনাবহর। কিয়েভের কেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এখন তারা। হামলা আতঙ্কে এরই মধ্যে শহর ছেড়েছেন অর্ধেক বাসিন্দা। পর্যবেক্ষক সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইটে ধরা পড়েছে ট্যাঙ্কের বিশাল বহর। মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে গেল 24 ঘন্টা রাজধানীর উত্তর পশ্চিমাঞ্চলীয় অন্তনভ বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের পূর্বাঞ্চলেও দুটি সমান্তরাল লাইনে এগোচ্ছে তারা। অগ্রসর ঠেকাতে প্রত্যেককে তল্লাশি চৌকিতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের বাহিনী। রুশ আগ্রাসনে পুরোপুরি বিপর্যস্ত ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল। প্রতি 30 মিনিটে শহরটির কোথাও না কোথাও হচ্ছে গোলাবর্ষণ নতুবা বিমান হামলা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ICRC জানিয়েছে দ্রুত শহরটিতে ফুরিয়ে আসছে খাবার ও সুপেয় পানির মজুদ। এদিকে সাময়িক অস্ত্রবিরতি দিলেও হামলার কারণে সরানো যাচ্ছে না বেসামরিক নাগরিকদের, তাতে বাড়ছে দুর্ভোগ। মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বন্দর নগরীটি, এমনটাও শঙ্কা স্বেচ্ছাসেবীদের। বৃহস্পতিবারও রুশ বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি ম্যাটার্নিটি হাসপাতাল। প্রাণ হারায় শিশুসহ কমপক্ষে 3 জন। রুশ আগ্রাসনে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। 4,30,000 বাসিন্দার এই শহরটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1200-র বেশি মানুষ।
এত মরদেহ কবর দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, তাই বাধ্য হয়ে মরদেহগুলো গণকবর দিচ্ছে স্বজন ও স্বেচ্ছাসেবীরা। একের পর এক রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। খাবার ও পানির তীব্র সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে স্থানীয়রা। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দেশ ছাড়তে শুরু করেছে ক্রিকেটাররা, যেখানে প্রথম দফায় ইয়াসির রাব্বি, শান্ত এবাদত আর নাসুম আহমেদ রওনা হয়েছেন। সকালে এই 4 ক্রিকেটারের সাথে গেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন ও 4 কোচিং স্টাফ। আর দ্বিতীয় দফায় তামিম সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার রাতে রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। শনিবার সকালে ওয়ানডের বাকি ও টেস্টের গোটা দল রওনা হবে। যাওয়ার আগে ওয়ানডেতে প্রস্তুতির ঘাটতির কথা জানালেন নির্বাচক হাবিবুল বাশার। সাকিবের অনুপস্থিতি প্রভাব ফেললেও তা কাটিয়ে ওঠার লক্ষ্যের কথা জানান তিনি। রিসেন্টলি যে পারফরমেন্সগুলো আমরা করছি, যেই ফর্মে আছে বাংলাদেশ টিম, যদি সেই ফর্মটা আমরা ধরে রাখতে পারি, আমাদের সেরাটা দিতে পারি, ডেফিনেটলি এই সফরে একটু তো ভালো আমরা আশা করতে পারি। সেই আশা নিয়ে আমরা আসলে যাচ্ছি। সাকিব বড় ক্রিকেটার, তাই নিজে চুক্তি থেকে সরে না গেলে সরানো কঠিন। বিশ্বসেরা অলরাউন্ডার, তাই দলে তার গুরুত্বের কথা বিবেচনা রেখেই 3 ফরম্যাটে রাখা হয়েছে জানিয়েছেন পিসিবির নির্বাচক প্যানেল। এদিকে টেস্ট ক্রিকেটের তরুণদের উৎসাহিত করতে ইয়াসির ও জয়কে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। আর বাদ পড়াদের সাথে টি-20 ফরম্যাটের চুক্তিতে ফেরার সুযোগ রয়েছে তামিমের। এখন না গেলে কেউ ইচ্ছা করে জোর করে তো খেলানো যায় না। অনেক বড় মাপের প্লেয়ার এবং বিশ্বের কিন্তু সেরা অলরাউন্ডারের একজন, তো সেই হিসাবে কিন্তু ওর কাছে আমরা সবসময় সেরাটাই সবসময় চাই যখনই পাবো। সেই জন্য ওকে 3 ফর্মেটে রাখা হয়েছে, যেহেতু এই বছর আমাদের অনেক খেলা আছে। চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুনে লেগে পুড়ে গেছে অন্তত 20টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা, তবে এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় 20টি দোকান। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতি তো অনেক হচ্ছে। এটা যে মনে করি এটা পুরো পাইকারি দোকান, এগুলো সবগুলো পাইকারি। বর্তমানে এখন তো সব সিজনাল মাল তুলে রাখছে, সব কিছু এখন মনে করেন অনেক ক্ষতি হয়েছে। এগুলো তো আপনার তো গণা নাই, ঠিক আছে না? যারে হয়েছে অপারিত ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি আমাদের। এখন সবারই রমজান উপলক্ষে প্রস্তুতি পর্ব চলতেছে, তো সবারই গোডাউনে যথেষ্ট পরিমাণ মালের মজুত করা আছে। এখন এই পর্যায়ে আমার না হোক, আমার একটা ভাইয়ের দোকানে যদি এই অগ্নিসংযোগটা হয়, তাহলে আমার ভাইয়েরও কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা আগুনের মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের 5টা স্টেশন থেকে আমাদের সব গাড়ি আমরা ফোর্স ডিপ্লয় করেছি আমরা, যাতে করে আগুনটা ছড়িয়ে যেতে না পারে। যেহেতু এখানে একটা পাহাড়ের উপর মার্কেট, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, আপনারা জানেন। সেই মুহূর্তে আমরা যতটুকু আগুন ছিল সেখানের মধ্যে আমরা আগুনটা ফোর্স ডিপ্লয় করে আগুনটাকে আমরা ওইখানে আটকে রাখার ব্যবস্থা করেছি আমরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত অন্তত 30 জন। শুক্রবার রাতে উলুকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ঢাকা থেকে যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। উলুকান্দি এলাকায় পৌঁছালে সিলেট থেকে পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় আরও 2 জন। কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কার চাপায় শিশুসহ 2 পথচারী নিহত হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শাহ দৌলতপুর এলাকার রবিউল ও আনিস। হাইওয়ে পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যায়। প্রতিবাদে গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। ঘাতক চালককে আটকের পাশাপাশি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন লাইফগার্ড কর্মীরা। সকাল 10:30টার দিকে কলাতলি পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাইদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু কলেজের ছাত্র। বীজ কর্মী মাহবুবুর রহমান জানান, সকালে সাইদ ও তার বন্ধুরা সাগরে গোসল করতে নামে। স্রোতের টানে ভেসে যায় 2 জন। একজনকে উদ্ধার করা হলেও সাইদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে যে স্থানে তারা গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়। সহপাঠীরা জানায়, সাইদ সাঁতার জানত না। অমর একুশে গ্রন্থমেলার 25তম দিন ছিল শুক্রবার। সরকারি ছুটির দিনে হওয়ায় সকাল 11টা থেকে শুরু হয়ে বইমেলা চলে রাত 9টা পর্যন্ত। বইমেলায় সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত চলে শিশু প্রহর। বেলা যত গড়ানোর সাথে সাথে ভিড় বাড়তে থাকে। শিশুদের হাত ধরে ভিড় করে অভিভাবকরা। শিশু চত্বরে সিসিমপুর, ইকরি, টুকটুকি সহ নানা চরিত্রের সাথে হাসি আনন্দে মেতে ওঠে তারা।
পাশাপাশি বাবা মায়ের সাথে মেলা ঘুরে ও বই কিনে সময় পার করছে শিশু কিশোররা। শিশুদের পছন্দের তালিকায় আছে কার্টুন, ছবি, ছড়া ও গল্পের বই। হালুম টুকটুকিগুলা আমার খুব ভালো লাগে। এখন আমি হালুম টুকটুকির বইগুলা কিনতে যাব। নাচ করলো, গান করলো, বেশি বেশি বই পড়তে বললো। আমি ভূতের বই পড়তে পছন্দ করি, আমি ভূতের বইতে বেশি পড়ি। কমেডি খুঁজছিলাম, সেটা পাইনি। খুব একটা যে আলাদা চিন্তাধারা থেকে লেখা, লেখক সত্তা থেকে, সেটা খুব একটা পাওয়া যাচ্ছে না। শেষ সময়ে জমে উঠেছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা। ছুটির দিন হওয়ায় দুপুর থেকেই মেলায় বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। শেষ সময়ে মেলায় আসছে নতুন নতুন বই। মরক উন্মোচনে লেখকদের পাশাপাশি প্রকাশকরাও পার করছেন ব্যস্ত সময়। বেড়েছে বই বিক্রির পরিমাণও। মেলা আয়োজকদের দাবি, এরই মধ্যে বিক্রি হয়েছে 3 কোটি টাকার বই। কর্মব্যস্ত দিনের চেয়ে বন্ধের দিনগুলোতে বিক্রি ভালো বলছেন প্রকাশকরা। গত বছর বইমেলা না হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আরও সময় চাইছেন প্রকাশকরা। শনিবার মেলা শেষ হওয়ার কথা রয়েছে। সবাই এখন বইয়ের প্রতি একটু চাহিদা বাড়তেছে, নতুন নতুন লেখক আসতেছে, সেই জন্য আরও কয়েকদিন বাড়াও উচিত। গত 6 বছরে 2000-এরও বেশি পাথর নিক্ষেপ হয়েছে। শিশুদের হাতে মোবাইল নয়, আপনারা বই তুলে দিন, শিশুরা বইমুখী হবে। আপনার বই পড়ার জন্য যে আগ্রহ সৃষ্টি করা দরকার, আমি সেই আলোকপাত থেকে বইটা করেছি। বই বিনিময় উৎসব নামে ব্যতিক্রমী এক উৎসব আয়োজন করেছে বই বন্ধু নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকলে রাজধানীর লালমাটিয়ায় ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করা হয়। বইপ্রেমীদের একত্রিত ও বই বিনিময়ের উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন। উৎসবে একজন বইপ্রেমী তার সংগ্রহে থাকা পুরাতন বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহ করতে পারবেন। এবার উৎসবে নতুন মাত্রা হিসেবে যোগ করা হয় শিশু কর্নার। এই উৎসবের মাধ্যমে বইপ্রেমীদের মধ্যে একটি সেতু তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। বই নিয়ে যখন উৎসব হবে, কথা হবে, তখন তারা মনে করবে যে না, এটাও একটা কাজের জিনিস। যেমন পয়লা বৈশাখ যেভাবে পালন করি, এখন আমরা একদিন স্বপ্ন দেখি বই বিনিময় উৎসব একদিন সেভাবে পালন করব। আপনার বেশি যে বইটা আছে সেটা দিয়ে যাবেন, আর আপনার প্রয়োজনীয় বইটা নিয়ে যাবেন। কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। যেসব বইতে বিভিন্ন ধরনের ছবি, রঙের ব্যবহার আছে, ওইসব বইয়ের প্রতি বাচ্চারা আকর্ষণ দেখাচ্ছে। বই বিনিময়ের যে একটা পন্থা, সেই হিসেবে এটা একটা যুগান্তকারী ভূমিকা পালন করে আমার কাছে যেটা মনে হয়। দেশে এখন পর্যন্ত 22 কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। সব মিলে 75% মানুষ টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানী তেজগাঁওয়ে কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় করোনা টিকাদানে 200 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 8ম জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যে প্রায় 100% পূরণ করা হয়েছে। এর মধ্যে 12.5 কোটি প্রথম ডোজ ও 8.5 কোটি দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সংক্রমণের হার 1.9 ছিল। খুবই স্বস্তির জায়গায় আমরা আছি, এটা ধরে রাখতে হবে। টার্গেটেড পপুলেশনে প্রায় 100% কভার হয়ে গেছে এবং আমরা প্রায় 12.5 কোটি দিয়েছি এবং আমাদের পপুলেশনের 75% কভার হয়ে গেছে। আর আমরা বুস্টার ডোজ দেওয়ার জন্য ক্যাম্পেইন আমরা হাতে নিয়েছি। করোনায় 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 257 জনের শরীরে। এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন 29,105 জন। শনাক্তের হার 1.86%। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 13,801টি। মৃত 5 জনই পুরুষ। বিভাগ অনুযায়ী ঢাকায় 5 জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 19,49,055 জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন 18,57,648 জন। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,399 জন। বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অন্তত 3 গুণ বেশি হতে পারে এমন ধারণা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। বিভিন্ন দেশের সরকারের দেয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 60 লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু 191টি দেশের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলছেন প্রকৃত মৃতের সংখ্যা কমপক্ষে 1,80 লাখ। গবেষকদের মতে কোভিডে আক্রান্ত হওয়ার পর আগে থেকেই শরীরে থাকা জটিলতা বেড়েছে অনেকের, যাদের মৃত্যুর কারণ হিসেবে করোনাকে চিহ্নিত করা হয়নি।
আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের অন্তত 280টি শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই অভিযোগ করেন ইউক্রেনের শিক্ষামন্ত্রীর দাবি, বিভিন্ন কিন্ডারগার্টেন, স্কুল, ভোকেশনাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে বোমা নিক্ষেপ করেছেন রুশ সেনারা। ইউক্রেনীয় সেনাদের প্রবল প্রতিরোধের মুখে এসব হামলা চালাচ্ছে বলে দাবি কিয়েভের। এর আগে হাসপাতাল, স্কুল সহ বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যদিও শুরু থেকেই রাশিয়া দাবি করে আসছে শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে জীবাণু ও রাসায়নিক অস্ত্র। রাশিয়ার নতুন অভিযোগ, গোপনে ইউক্রেন ভূখণ্ডে দীর্ঘদিন যাবত এসব অস্ত্র বানানোর কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দাবি 30টি ল্যাবে দীর্ঘদিন ধরে বানানো হচ্ছে অস্ত্রগুলো। একই অভিযোগ করছে চীনও। পাল্টা প্রতিক্রিয়ায় পেন্টাগন ও কিয়েভ বলছে এসব অস্ত্র ব্যবহারের ছক সাজিয়ে হামলার আগে প্রোপাগান্ডা চালাচ্ছে পুতিন প্রশাসন, যাতে এড়ানো যায় অভিযোগের দায়ভার। বিষয়টি নিয়ে আজ জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা IAEA দেয়া চিঠিতে একথা জানায় কিয়েভ। এতে বলা হয়, রুশ বাহিনী পরমাণু প্রকল্পটি দখল নেয়ার পর বৃহস্পতিবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে শুক্রবার থেকে পাওয়ার প্ল্যান্টের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইউক্রেন কর্তৃপক্ষের, যেখানে তেজস্ক্রিয় বর্জ্য থাকায় তা থেকে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তবে সেখানকার তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। ভারত শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ, আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দিবারাত্রির এই টেস্ট। খেলা শুরু হবে বিকেল 3টা থেকে। সিরিজে 1-0 এগিয়ে ভারত। মোহালি টেস্টে দর্শক ঢুকতে না পারলেও এই টেস্টে গ্যালারির 50% পূর্ণ থাকবে। আর এই টেস্টের আগে কুলদীপ যাদবের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। ভারতের লক্ষ্য এই টেস্টেও সহজ জয় পাওয়া। মোহালি টেস্টে অপরাজিত 61 রানের ইনিংস খেলা পাথম নিশানকা ইনজুরির কারণে ছিটকে গেছেন। এছাড়াও শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাও পড়েছেন ইনজুরিতে। সব মিলে একাদশ করতেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন লঙ্কানরা। প্রথম টেস্টে ভারত ইনিংস ও 222 রানে জিতেছিল। পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজের খবর, আজ থেকে করাচিতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। খেলা শুরু হবে সকাল 11টায়। এই টেস্টে লেগ স্পিনার মিচেল সোয়াপসনের অভিষেক হতে চলেছে। 28 বছর বয়সী এই লেগই রয়েছেন দারুণ ফর্মে। সবশেষ শেফিল্ড শিল্ডে 23 গড়ে নিয়েছেন 32 উইকেট। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশের বাকিরা হলেন অধিনায়ক কামিন্স, খাজা ওয়ার্নার, ল্যাবুশানে, স্মিথ, হিট, গ্রিন, ক্যারে, স্টার্ক ও লায়ন। পাকিস্তানও তাদের একাদশে 2টি বদল আনতে পারে। ইনজুরি থেকে ফিরে হাসান আলী অন্তর্ভুক্ত হতে পারেন নাসিম শাহর জায়গায়, আর তানভীর আহমেদের জায়গায় ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মরদেহ। শুক্রবার থাইল্যান্ডে কো সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটি কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় 52 বছর বয়সী ওয়ার্নের। 6 দিন পর তার জন্মস্থান মেলবোর্নে পৌঁছে মরদেহ। 30 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের শেষকৃত্য। এই মাঠে তার অনেক অর্জন, এখানকার দর্শকদের দুহাত ভরে দিয়েছে ওয়ার্ন। তাকে শেষ বিদায় জানাতে এর থেকে ভালো জায়গা আমি দেখি না। সরকারের পতন হতে বেশি দেরি নেই। বিএনপি নেতাকর্মীরা সরকার পতনের যুদ্ধ শুরু করলে সরকার বেশি সময় টিকতে পারবে না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে মানুষের আস্থাহীনতা দূর করতে নেতাকর্মীদের আহ্বান জানান। সদর উপজেলার এই সম্মেলনের নেতৃত্বে নির্বাচিত হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। দুপুরের পর সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশের মধ্যে যারা বিদেশে পাচার করে তাদের বাংলাদেশে থাকার অধিকার থাকতে পারে না। অবশ্য ক্ষমতার আলাদা কাছে থাকলেও না। এখন খোঁজাখুঁজি চলছে কোন দেশে যাবে, কোন দেশে গেলে নিরাপদ। পাশের দেশে দিবে বলে মনে হয় না। আমেরিকা, কানাডা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে কৃষক দল। সকাল 11:30টায় নগরীর আগরপুর রোড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর রোড বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে জেলা দক্ষিণ ও উত্তর কৃষক দল। দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক এইচ.এম. মহসিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় তারা অভিযোগ করেন, ভোটারবিহীন সরকার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে পাচার করছে বিদেশে, নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন বক্তারা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 বছর বাস্তবায়ন ও শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র পরিষদের সদস্যরা জানান, করোনার কারণে যে সময় অতিবাহিত হয়েছে তার দায় ছাত্রদের না। সরকারি সিদ্ধান্তেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং চাকরিতে প্রবেশেরও সুযোগ হয়নি। সরকারের দায় কেন শিক্ষার্থীদের উপর চাপানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন তারা। বলেন, যুবকদের বয়সের মধ্যে বন্দী করে তাদের হতাশাগ্রস্ত করা কোনোভাবেই উচিত নয়। সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের বাঁচাতে হলে চাকরির এই বয়সসীমা উঠিয়ে দিতে হবে। জামালপুরের মেলান্দহে চিরকুট লেখে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী। তাতে শ্লীলতাহানির অপমান সইতে না পেরে আত্মহননের দাবি করেছে মেয়েটি। মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পড়তো মেয়েটি। স্বজনদের দাবি, স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত কান্দাপাড়া এলাকার তামিম। বৃহস্পতিবার শ্লীলতাহানি করা হয়। সেটা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোরী। পুলিশ বলছে, চিরকুট উদ্ধার করেছেন তারা। সেখানে তামিমের নাম উল্লেখ আছে। এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। আমার মতো যেন আর কেউ ভিত্তি আর একটা মেয়ের সন্তান হারিয়ে না কাঁদে। সরকার দেন আমার মায়ের ফাঁসির বিচার নেয়, ওরেদের ফাঁসি দেয়, এই টাটকা বিচার দেন কালকেই করে। 10 দেশের 1862 অ্যাথলেটের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 7.5 কিলোমিটার পুরুষ হাফ ম্যারাথনের প্রথম হন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। নারী হাফ ম্যারাথনের প্রথম হয়েছেন আফসানা হালিমা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, 26 মার্চ কানাডার টরেন্টোতে বিমানের সরাসরি ফ্লাইট যাত্রা করবে। আগামী 26শে মার্চ তার যাত্রা শুরু করবে টরন্টোর উদ্দেশ্যে। আমরা নিউ ইয়র্ক ফ্লাইট অপারেট করার ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়েছি। জাপানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, শুধু কোভিডের কারণে বন্ধ আছে। এবং বিশ্বের অন্যান্য গন্তব্যে আমাদের বিমান তার জাতীয় পতাকাকে বহন করে তার ডানা মেলবে দিগন্ত থেকে দিগন্তে। হামলা আতঙ্কে গেল 15 দিনে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন 25 লাখের বেশি মানুষ, যার সিংহভাগই গেছে পোল্যান্ডে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া নিজ দেশের বাস্তুচ্যুত হয়েছে আরও 20 লাখ মানুষ। এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবিক করিডোরের সুযোগে ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে 4 লাখের মতো বেসামরিক মানুষকে সরানো সম্ভব হয়েছে। এছাড়া হামলা আতঙ্কে কিয়েভ ছেড়েছে রাজধানীর অর্ধেক বাসিন্দা। শুক্রবারও ইউক্রেনের 5টি শহরে মানবিক করিডোর গঠন এবং সাময়িক অস্ত্রবিরতি দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনে চলমান পরিস্থিতিকে চরম বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের সাথে এক ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি। এ সময় সব পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানান শি জিনপিং। রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় চীন, ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগ নিয়ে আশাবাদী তিনি। বলেন, দ্রুত আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য নতুন হুমকি ইউক্রেন রাশিয়া যুদ্ধে, এমন শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে না উঠতেই দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির প্রধান গ্রাভিয়েল ফেরেরা ডি লোমা ওসারিও জানান, বর্তমানে নতুন করে অনাহারে পড়েছে 16 কোটিরও বেশি মানুষ। ইউক্রেনে রাশিয়ার হামলা খাদ্যের প্রাপ্যতা এবং দামের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিশ্বের প্রায় 1/3 গম ও বার্লি রপ্তানি হয় রাশিয়া ও ইউক্রেন থেকে। পাশাপাশি সারের অন্যতম প্রধান উৎস দেশ দুটি। রাজধানীর হাজারীবাগে ঝুমু মিয়া নামের 60 বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খলিল সর্দার মসজিদের মনেশ্বর রোড থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 2 ছেলে ও 1 মেয়ের জনক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার স্ত্রী মারা গেছে 2 বছর আগে। সন্তানরা জানিয়েছে প্রায় অস্বাভাবিক আচরণ করতেন ঝুমু মিয়া। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করতে পারেন বলে মনে করছে পুলিশ।
বৃদ্ধের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মানে টেনশন ছিল, মানসিক কোনো টেনশন ছিল, কারণ আমার আম্মা মারা গেছে প্রায় 2-3 বছর হয়েছে, তো উনি একা একা থাকে বাসায়, হয়তো কোনো টেনশন করতো। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আপন 2 ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশুদের মা লিমা বেগম জানান, দুদিন আগে ছোট ছেলে মোরসালিনের জ্বর হয়, আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। গতকাল বিকেলে বাড়ির পাশে মা ফার্মেসি থেকে ওষুধ এনে তাদের খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর থেকে ইয়াসিন ও মোরসালিন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পথে রাত 9টার দিকে ইয়াসিন এবং বাড়িতে আনার পর রাত 10:30টায় মোরসালিনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জ পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হল গুলশান হেলথ ক্লাবের বার্ষিক বনভোজন। মাওয়ার একটি বিনোদন কেন্দ্রে দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতায় মেতে ওঠেন ক্লাবের সদস্যরা। ছিল রাফেল ড্র সহ আরও নানা আয়োজন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহিদ মুকুল, এটিএম এনায়েতুল্লাহ, সভাপতি এম এ কাদের খান, সহসভাপতি নাজির মিয়া, সাধারণ সম্পাদক পারভেজ আলম খান স্বপন, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন অতিথিরা। আমাদের সেই প্রধান উপদেষ্টা জনাব নুরুল ইসলাম বাবুল আমাদের মাঝখান থেকে এই করোনাকালীন সময় চলে গিয়েছেন। আমরা তার নামে আমরা এই রমজানে দোয়া করাবো এবং ইফতার পার্টি করাবো। সেদিন তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই পিকনিক কমিটির কনভেনার হিসাবে সকল সদস্যদের ভিতর থেকে সকলের অনুভূতি নিয়ে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য গুলশান হেলথ ক্লাব থেকে আমি আহ্বান জানাচ্ছি। স্টোরিজ অফ সাস্টেইনেবিলিটি থিম নিয়ে আয়োজন করা হয় ডানো ব্র্যান্ড টক 3.0। কর্পোরেট জগতের 20 জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে। শুক্রবার বিকেলে রাজধানী এক হোটেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা ও ব্র্যান্ডকে নানা প্রতিকূলতায় সফলভাবে টিকে থাকায় ছিল ব্র্যান্ড টকের মূল প্রতিপাদ্য। অনুষ্ঠানে প্রায় 300 মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম সহ ব্র্যান্ড ও পেশাজীবীগণ। ইউক্রেনের শরণার্থীদের সহায়তা প্রশ্নে অট্টহাসি দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার পোল্যান্ডে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সাথে যৌথ সংবাদ সম্মেলনের সময় এই ঘটনা ঘটে। ইউক্রেনীয় শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সহায়তা করবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরও না দিয়ে উল্টো হাসিতে ফেটে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসন সহ 5 দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ জেলা শাখার ব্যানারে এর আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য রয়েছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায় শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানের দাবি জানান তারা। এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ সহ প্রধান শিক্ষকদের 6ষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড প্রদানেরও দাবি জানানো হয়। খাগড়াছড়িতে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। এ সময় বক্তারা অভিযোগ করেন, উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে তলানিতে নিয়ে পৌঁছে দিয়েছে, নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কৃষকদের পাশাপাশি সকল স্তরের মানুষকে রাস্তায় নামার আহ্বান জানান তারা। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগানে প্রতি বছরের মতো এবারও চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করেছে 15তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব 2022। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল 7 দিনের এই চলচ্চিত্র উৎসব। এবারের প্রতিযোগিতায় 4টি বিভাগে পুরস্কার পায় 9টি চলচ্চিত্র। বাংলাদেশি শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে 3টি, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে 1টি, বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে 2টি ও আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র বিভাগে 3টি চলচ্চিত্র পুরস্কার পায়। অনুষ্ঠানে বিজয়ী খুদে চলচ্চিত্র নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব
খায়রুল আমিন। আরও ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা রাকা নওশিন নওয়ার, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোর্শেদুল ইসলাম। নেত্রকোনায় 12হাট্টায় সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি 92 ও 93 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ অডিটোরিয়ামে। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে একটি শোভাযাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় স্কুলের 1.5 শতাধিক সাবেক শিক্ষার্থী। দীর্ঘ 30 বছর পর পুনর্মিলনী ঘুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। চলে জমজমাট আড্ডা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। পরে অবসরে যাওয়া স্কুলের 22 জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। 30 বছর আগে আমরা এদেরকে যা দেখেছিলাম ছোট্ট শিশুর মতো, তাদেরকে সেইভাবেই আমরা শিক্ষা দিয়েছিলাম। আজকে দিকে তারা আজকে সমাজের মধ্যে আলোকিত মানুষ হয়েছে। সবাই একসঙ্গে কাজ করে, একসাথে একতালে কাজ করে আমরা বারহাট্টাকে আলোকিত করতে চাই। প্রয়াত সাংবাদিক কলামিস্ট পীর হাবিবুর রহমানকে নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। বিকেলে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, হাসানুল হক ইনু সহ বিশিষ্টজনরা। পীর হাবিবের কর্মজীবন নিয়ে আলোচনা করেন অতিথিরা। গত 5 ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাগেরহাটের রামপালে জেলেদের জালে ধরা পড়া কুমিরকে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় রামপাল উপজেলার ভাগা এলাকায় বগুড়ার খালে জেলেদের জালে কুমিরটি ধরা পড়ে। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদারের নির্দেশে কুমিরটিকে বনে অবমুক্ত করা হয়। কুমিরটি লম্বায় 4 ফুট, বয়স আনুমানিক 7 থেকে 8 বছর। দুদিনব্যাপী ট্রাস্ট ব্যাংক পঞ্চম ডিফেন্স সার্ভিস কাপ গলফ টুর্নামেন্ট 2022-এর গলফ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমিটোরা গলফ ক্লাবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এ সময় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।